মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সাংবাদিক বৈঠক করে যে বিষয়গুলো তুলে ধরলেন তার মধ্যে আন্দোলনের ঝাঁজ যে আরো বাড়বে সেটা তো স্পষ্ট করলেনই। তার পাশাপাশি তিনি বলছেন যে এখনো বিজেপি মিথ্যা কথা বলছে। তিনি উল্লেখ করেছেন, একদম তথ্য দিয়ে উল্লেখ করেছেন যে 2024-এর লোকসভা ভোটের নিরিখে 192টি সিটে এগিয়েছিলাম আমরা, অর্থাৎ এগিয়ে আছি আমরা, 90টি সিটে এগিয়ে রয়েছে বিজেপি। বিমলদা, তো এতে মিথ্যা কোথায় হলো? তো আপনারাই তো খবরগুলো দেখি তো ঠিকই তো, মানে আপনারা কি বলছেন 90তে আমরা এগোইনি? এর মধ্যে মিথ্যাটা সরাসরি অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে এটা দাবি করছেন যে না, এটা কি মিথ্যা? অনেক বেশি বিজেপি দাবি করছে, এটা বলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলছি আমরা 90টা এগিয়ে আছি, আমরা কোথায় মিথ্যা? আরে কতগুলো অদ্ভুত লাগলো আমার। উপর এগিয়ে আছেন এটা বলেছিলেন, একাধিক জন বলেছেন। কেউ বলেনি, একাধিক জন কে বলেছে? দেখেন কে বলেছে? ধাক্কা দিলে 140 এর উপর এগিয়ে যাব, এটা সুকান্ত মজুমদার বলেছেন তো। আরেকটু আমরা যদি 4% ভোট আনতে পারতাম, এটা হতে পারতো। অন্তত 10টা আসনে আমরা 1 লক্ষের নিচে ভোটে হেরেছি, যেটা লোকসভা নির্বাচনের নিরিখে কিচ্ছু নয়। এগুলো প্রত্যেকটা তো স্পেকুলেটিভ আলোচনা, সবাই করতে পারে। তাহলে আজকে আরো বললেন বিমল শঙ্কর বাবু, যে শুনতেই পেলেন আপনি, যে সিএ এনআরসি বাতিল এই ইস্যুটা তোলা হবে। এবার আসল আলোচনাগুলো করি, আগের আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, এনআরসি কবে পাস হলো? ভারতে এনআরসি বলে কোনো আইন পাস হয়েছে কি? তাহলে এনআরসি যেটা হয়নি তার আবার বাতিল কি? একটা এনআরসি বলছি, আমি শেষ করি। একটা এনআরসি হয়েছে আসামে 1950-51 সালে। তো ওদের কর্মী নেতাদের বলুন আসামে গিয়ে একবার এনআরসি বাতিল করার কথা বলে ফিরে আসতে বলুন। আসামে গিয়ে বলুন এনআরসি বাতিল করতে হবে। গোটা ভারতে এনআরসি চালু হয়নি। এক সিএ পাস হয়েছে, কেন্দ্রীয় আইন। আপনারা যদি পার্লামেন্টে দাবি করেন, দাবি করার অধিকার তো আপনাদের রয়েছে, কে বারণ করেছে? করবেন। আরেকটা কথা, এরা বসে থাকার জন্য পার্লামেন্টে যাবেন না। গত পার্লামেন্ট দুটোর যদি হিসেব দেখি, তৃণমূলের পারফরমেন্স, একটা বড় অংশই যাদের পাঠিয়েছেন 6%, 7% পার্লামেন্টে যেতেন। কেউ টিকটক ভিডিও করতেন, পার্লামেন্টে যেতেন না। হ্যাঁ, তারপরে বলবেন তারপরেও তো জিতেছি, নিশ্চয়ই তারপরেও জিতেছেন, 6% গেছেন, 7% গেছেন। উল্লেখযোগ্যভাবে আরেকটাও কথা বললেন যে হরিয়ানার কৃষকদের পাশে থাকার জন্য তিনি কোনো কৃষক আন্দোলন হচ্ছে না। যদি কোনো কৃষক আন্দোলন পাঞ্জাবে হচ্ছে, মূলত পাঞ্জাবে হচ্ছে, হরিয়ানাতে কৃষক আন্দোলন। আমি যেটা বুঝি আমি বলি না, তারপর তো যে যার নিজের মতো বলবে। মূল কৃষক আন্দোলন নামে যেটা ঘটছে সেটা পাঞ্জাবে, হরিয়ানাতে সেভাবে কিচ্ছু হচ্ছে না। ন্যাচারালি উনি যদি হরিয়ানা থেকে নতুন আন্দোলন করতে চান, করুন না। উনি প্রত্যেকটা কথাতেই একেবারে শুরু থেকেই যেটা বললেন যে কে বলেছে যে 90টার বেশি আমরা বলেছি, একেবারেই নয়। আপনি ধরিয়ে দিলেন অত্যন্ত সুন্দর করে। সুকান্ত মজুমদার নিজে বলেছিলেন যে আমরা প্রায় 120 পেরিয়ে, উনি একটা সংখ্যা বলেছিলেন, 123 বা এরকম একটা সংখ্যা বলেছিলেন, প্রায় কাছাকাছি চলে গিয়েছিলাম। আর একটু ধাক্কা দিলে আমরা কিন্তু যে ম্যাজিক ফিগার পশ্চিমবঙ্গে, সেই ম্যাজিক ফিগারের কাছাকাছি পৌঁছে যাবো। হ্যাঁ, সর্বৈব মিথ্যা। এখন যে তথ্যগুলো বেরিয়ে আসছে তার থেকে যেটা দেখা যাচ্ছে যে 90টা আসনে ওরা এগিয়ে আছেন, 77টা জিতেছিলেন হচ্ছে 2021-এ, তার থেকে খানিকটা ওরা এগিয়েছেন। কিন্তু এই খানিকটা এগিয়ে থাকাটাও আলটিমেটলি এগিয়ে থাকা থাকবে না, এটা আবার ফিরে যাবে, সেটা আমি পরে বলছি। আর তৃণমূল কংগ্রেস 192, তৃণমূল কংগ্রেস 215 পেয়েছিল, সেখান থেকে খানিকটা তারা পিছিয়েছে। এবং এখানে দেখুন 3টে অন্তত সিট আমি বলবো, জঙ্গিপুর, বালুরঘাট এবং হচ্ছে পুরুলিয়া, এই 3টেতে ভোট কাটাকাটির ফলে খুব মার্জিনটা কম, সেই মার্জিন কমে কিন্তু বিজেপি বেরিয়ে গিয়েছে। এবং এই যে 3টে সিট, এই 3টে সিটের সঙ্গে সঙ্গে আমি যোগ করবো হচ্ছে তমলুক, এবং তার সঙ্গে যোগ করবো হচ্ছে কাঁথি। এখানে ব্যাপক রিগিং চালানো হয়েছে, ব্যাপক রিগিং চালিয়েছে হচ্ছে বিজেপি। এবং একটা সময়ের পর মোটামুটি 11টা, 11:30, 12টার পর আমরা আরো বিস্তারিত আলোচনায় আসবো। রবীন্দ্রনাথ বাবু, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন তার মধ্যে তিনি বলেছেন যে রাজ্যের পাওনা আদায়ে আরো বেশি আক্রমণাত্মক হতে হবে এবং এজেন্সির অতি সক্রিয়তা নিয়ে লড়াই চালিয়ে যেতে হবে। দেখুন, যখন এই এজেন্সির টাকা আটকানোর জন্য একটা বিজেপি প্রতিনিধিরা এখানে এসে বারবার করে বলতে আমরা আটকাবো, আমরা করব, আমি কিন্তু 2-3 বার বলেছি এটা আপনাদের বুমেরাং হয়ে যাবে। এবং এই যে বুমেরাং হয়ে গেছে, বাংলার মানুষ মনে করেছে যে বিজেপি যদি ক্ষমতায় আসে বা বিজেপিকে যে আরও বেশি পরিমাণে ভোট দেওয়া হয়, তাহলে তাদের সমস্ত টাকা আরও আটকে যাবে। খুব স্বাভাবিকভাবে এবার যখন যাবেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব নিশ্চয়ই সেই টাকাগুলো উদ্ধার করে নিয়ে আসা। এবং এবার মনে রাখবেন কিন্তু একটা বিরাট সংখ্যক নিয়ে, বহু বছর বাদে পশ্চিমবঙ্গ থেকে একটা বিরাট সংখ্যক এমপি তারা মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যাচ্ছেন, যারা এই বিরোধিতার জায়গাটা নিতে পারবেন এবং দখল করে নিয়ে আসতে পারবেন, তাদের যে অধিকার সেটাকে কায়েম করতে পারবেন। আমি জানি না বাংলার মানুষ সম্মিলিতভাবে এই ধরনের সিদ্ধান্ত মিটিংয়ে বসে নিয়েছে কিনা। বিভিন্ন জায়গায় ভোটে বিভিন্ন রকম ফ্যাক্টর কাজ করে, সেই অনুযায়ী এই হয়েছে।
ফল হয়েছে। আর সবচেয়ে বড় কথা যে যেখানে ভারতীয় জনতা পার্টি জিতেছে সেখানেও মানুষজন কিন্তু ওই 1000 টাকা পায়। আমি এখান থেকে একটু জয়ন্তদার কাছে যেতে চাইবো যে জয়ন্তদা, তৃণমূল নেত্রীর ভোটে বিপুল সমর্থন দিয়েছেন মহিলারা, তাই মহিলা সাংসদদের আরো বেশি করে সক্রিয় হতে হবে, এই বার্তা দিলেন তৃণমূল নেত্রী। না, এখানে আমার বলার আমি খুব হাসিও পায় যে একটু আগে আপনারা বলছিলেন সঠিকভাবে যে এর আগে যতগুলি পার্লামেন্ট ইলেকশনে তৃণমূলের প্রতিনিধিরা গিয়েছিলেন, যদি তথ্য দেখেন খুব কম সময়েই তারা কিন্তু পার্লামেন্টে বক্তব্য রেখেছেন, কাজের বক্তব্য রেখেছেন। এমনকি সেকেন্ড ম্যান যিনি তৃণমূল কংগ্রেসের, তিনিও, তার সম্পর্কে একটা তথ্য এসেছিল মোট কত মিনিট তিনি বলেছেন তিনি বোধহয় মনে রাখতে চাইবেন না। তো মহিলা সাংসদরা সক্রিয় মানে কি ভাঙচুর? তা তো নয়। সক্রিয় মানে হচ্ছে সাধারণ মানুষের বক্তব্যটা সেখানে পেশ করা। বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ মানুষের বক্তব্য কি তা এরা জানেন কিনা আমার সন্দেহ। অনেক সময়ই অন্য পেশা থেকে একদিনে রাতারাতি বদলে এনে দাঁড় করিয়ে দেওয়াকে কিন্তু সাধারণ মানুষের কথা বোঝা বলা যায় না। দেখতে হবে তারা সাধারণ মানুষের মধ্যে কাজ করেছেন, সাধারণ মানুষের পালস বোঝেন। যে দুজন সাংসদ সম্পর্কে সবচেয়ে বেশি করে ট্রোল হয়েছিল, মিমি আর নুসরাত, যাদেরকে নিয়ে বলা হয় তারা কি করছিলেন, তারা টিকটক করছিলেন, এই সমস্তগুলো তো খুব বলা হয়। তো তাদের তো এবার দাঁড় করানো হয়নি। একটা জিনিস একটু লক্ষ্য করুন, যাদবপুর কেন্দ্রে এবার যে সায়নী ঘোষকে দাঁড় করানো হয়েছে, সায়নীকে কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এর আগে যে দুজন বা তিনজন যারা 2009 সাল থেকে যারা জিতেছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তাদের সঙ্গে আপনার ফারাকটা কোথায়? উনি খুব একটা ইন্টারেস্টিং তথ্য বলেছেন। উনি বলেছেন কবির সুমন, সুগত বসু এবং মিমি তাদের প্রত্যেকেরই অন্য পেশা ছিল। সম্ভবত মানুষ, এটা কিন্তু ভোটের রেজাল্টকে বেরোনোর আগেই বলেছেন, সম্ভবত মানুষ মনে করছেন যে আমি তাদের পাশ থেকে সরে যাব না, কারণ আমি পুরো সময়ের জন্যই রাজনীতিটা করব। এটা একটা চেঞ্জ, এটা একটা পাল্টেছে। এবার দেখুন যে 38% যে কজন দাঁড়িয়েছেন তাদের মধ্যে কিন্তু পলিটিক্সটাই করবেন এরকমের সংখ্যাটা বেশি। সুতরাং এটা আমরা আশা করতেই পারি যে এই মহিলারা তারা গিয়ে সংসদে তারা সোচ্চার হবেন, এক। আর 2 নম্বর, এটা তো একটা অত্যন্ত দৃষ্টান্তমূলক বিষয় যে যেখানে 12% মহিলা প্রার্থী জিতেছেন বা 12% মহিলা প্রার্থীকে দাঁড় করিয়েছে বিজেপি, সেখানে তৃণমূল কংগ্রেস দাঁড় করিয়েছে 38% মহিলা প্রার্থী। অর্থাৎ বোঝাই যাচ্ছে আজকের এই যে সাংবাদিক বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখান থেকে সাংসদদের তৃণমূল সাংসদদের ঠিক কি কি ভূমিকা, কিভাবে তারা ভূমিকা পালন করবে তার একদম ঠিক করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে রুট ম্যাপ, রোড ম্যাপ বলা যায়, তিনি একদম স্থির করে দিলেন। কিন্তু যখন তিনি এই সাংবাদিক বৈঠক করলেন তার ঠিক আগের কথা বলছি, জানিয়ে রাজ্য রাজনীতি একেবারে তুঙ্গে রয়েছে, তা হলো অভিনেতা বিধায়ক সোহম। তিনি নিউ টাউনের রেস্তোরাঁর মালিককে মারধর করলেন, যে রেস্তোরাঁয় শুটিং করলেন সেই রেস্তোরাঁর মালিককেই মারধর করলেন তিনি। এবারে যে সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে রেখেছি দেখতেই পাচ্ছেন, সোহম চক্রবর্তী তৃণমূলের অভিনেতা বিধায়ক যার রেস্তোরাঁয় শুটিং করছিলেন সেই রেস্তোরাঁর মালিককে একেবারে মারধর করলেন। দেখুন সেই সিসিটিভি ফুটেজ, তিনি বচসায় জড়িয়েছেন রেস্তোরাঁর মালিকের সঙ্গে, আঙুল উঁচিয়ে কথা বলছেন। এরপরেই যে ছবি আসবে, তিনি ধাক্কা মেরে ফেলে দেন রেস্তোরাঁর মালিককে, একেবারে মাটিতে ফেলে লাথি, কলার ধরে চড়। দেখুন সেই সিসি ক্যামেরা ফুটেজ, একেবারে মাটিতে ফেলে দিলেন তিনি। তৃণমূল বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তী তার মস্তানি নিউ টাউনের রেস্তোরাঁয় আইন ভাঙলেন খোদ আইন প্রণেতা। রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে গন্ডগোলের সূত্রপাত, চড়াও হন তৃণমূল বিধায়কের নিরাপত্তা রক্ষীরা। হোটেলের মালিককে ঘুষি লাথি মারেন সোহম, স্পষ্ট সিসি ক্যামেরা ফুটেজে। সেই হোটেল মালিক অর্থাৎ রেস্তোরাঁর মালিক কি বলছেন রাখবো আপনাদের সামনে। রেস্টুরেন্ট আমার, তো আমার ম্যানেজার এখানে থাকে। 2-3 দিন আগে সোহম কোনো এখানে শ্যুট করবে বলে 10 মিনিটের জন্য এসছিল, আমি ছিলাম না। আমি যখন এখানে আসি তখন আমার ম্যানেজার ইনফর্ম করে, স্যার সোহম আর কেউ একজন এখানে শ্যুটিং করবে, আপনি অ্যালাউ করবেন কি না? আমি কোথায় করবো? বললো রুটটা পেলাম। ঠিক আছে। বলছে কোনো পয়সা নেবেন কি না? আমি বললাম না, কোনো পয়সা নেবো না, উনি গেস্ট যখন। ঠিক আছে। তো আজকে আমি অফিস থেকে যখন ফিরছি, ওরা শ্যুটিং অলরেডি চলছে, প্রচুর এখানে সামনে পার্কিং ছিল। আমারই রেস্টুরেন্টের একজন স্টাফ, এতগুলো পার্কিং ছিল। আমি বললাম আমাদের গেস্ট আসবে, একটা পার্কিং সরিয়ে রাখতে, আমরা তার জন্য জায়গা অ্যালোটও করে দিয়েছি। সোহমের পার্সোনাল বডিগার্ড বা সিকিউরিটি ছিল, তারা বলছে আমরা পুলিশ, এখান থেকে একটাও গাড়ি সরবে না। আমি বললাম বাবু আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, একটা গাড়ি জায়গা দিচ্ছি, তোমরা সরিয়ে নাও। এটা বলতে বলতেই ওদের যে স্টাফরা ছিল আমাদের স্টাফকে গালিগালাজ করতে থাকে, আমার কলার ধরে মারতে থাকে। বলতে বলতে একজন এসে, ওদের স্টাফদের একজন এসে আমার বুকের কলার ধরে বলছে জানিস সোহম হচ্ছে অভিষেক ব্যানার্জির বন্ধু।
আমি বললাম দেখুন, হাত জোর করে বলছি, অভিষেকের বন্ধু হোক বা মোদির কেউ হোক, আমি ওই সবে ইনভলভমেন্টে যাচ্ছি না। আমার গেস্ট আসতে অসুবিধা হচ্ছে, একটা পার্কিং সরানোর জন্য আমি বলছি। এমন অবস্থায় সোহম উপর থেকে উঠে এসে বলছে, কে বলেছিস? তুই বলেছিস? হ্যাঁ, কে কোনো পরিচয় জানলো না, কিছু করলো না, সঙ্গে সঙ্গে আমার বুকের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো। ওনার 7-8 জন বডিগার্ড ছিল, তারপরে এক লাফ মারলো, আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম। আমার ভিডিও ফুটেজ কভারেজ আছে। একজন অভিনেতা এবং এমএলএ, একজন জনপ্রতিনিধি এইভাবে একটা সাধারণ মানুষের সঙ্গে যদি ব্যবহার করতে পারে, গায়ে হাত তোলে, তাহলে উনি কিসের প্রতিনিধি? একেবারে হোটেলের মালিক তিনি বলছেন একজন জনপ্রতিনিধি এভাবে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে পারেন, গায়ে হাত তুলতে পারেন, তাহলে তিনি কিসের জনপ্রতিনিধি? আমি এখান থেকে একটুখানি জয়ন্তদার কাছে যেতে চাইবো। জয়ন্তদা, যে ফুটেজ প্রকাশ্যে এসেছে সেখানে একেবারে স্পষ্ট সোহম চক্রবর্তী কিভাবে মারধর করেছেন, তিনি মেজাজ হারিয়ে ফেলেছেন একেবারে। তো এই যে ফুটেজ প্রকাশ্যে আসলো সেটা কতটা চাপের সোহম চক্রবর্তীর জন্য? তার আগে আমি বলবো খুব দুর্ভাগ্যের, খুব লজ্জার, এই অভিনেতা সম্ভবত রিল লাইফ আর রিয়েল লাইফ গুলিয়ে ফেলেছেন। উনি কিছু কিছু সিনেমায় অভিনয় করেছেন, কোন কোন সিনেমায় বোধহয় আমবাঙালি জানেও না কি কি সিনেমায় উনি অভিনয় করেছেন। বোধহয় সেখানে খলনায়কদের নেতামন্ত্রী যখন তারা রোল করেন তখন হয়তো এরকম আচরণ দেখেছেন, তাই তিনি একজন খলনায়ক হিসেবে বা খল চরিত্রের অভিনেতা হিসেবে একজন সাধারণ মানুষের উপরে এভাবে হাত তুলতে পারেন, এভাবে তাকে লাথি মারতে পারেন। এটা নিন্দনীয়, শুধু নিন্দনীয়, ভুল বললাম, এটা বেআইনি, ওনার জেলে যাওয়া উচিত। দ্বিতীয় কথা হচ্ছে, যা আমরা শুনলাম পার্সোনাল বডিগার্ডরা এসে মারছে। আরে পার্সোনাল বডিগার্ড সরিয়ে দিন, দেখবেন এই মানুষটিকে ভবঘুরেরা ফুটপাতে তারা এসে মেরে যাচ্ছে। তাহলে কি হবে? জনপ্রতিনিধিকে যদি একজন সাধারণ মানুষ এসে থাপ্পড় মারে, তখন জনপ্রতিনিধি কোথায় মুখ লুকোবেন? এবার আমি আপনার কথায় আসি। ফুটেজ বলে না, এই যে ভদ্রলোক বক্তব্য রাখলেন, তার ইনজুরি দেখালেন, এটা কিন্তু ভয়ঙ্কর। আমাদের আইনি পরিভাষায় বলে ইনজিওর্ড উইটনেসের সাক্ষ্য। ইনজিওর্ড উইটনেসের সাক্ষ্য কিন্তু ভয়ঙ্কর। আমি জানি না পরে উনি সাহস দেখাতে পারবেন কিনা কোর্টে এসে এই মামলা শেষ অবধি লড়ার, কিন্তু যদি শেষ অবধি লড়েন তাহলে এই লোকটাকে কিন্তু জেলে যেতে হয়। আর একটা আমার আপত্তি আছে, আপনারা বললেন আইন প্রণেতা, আমি অন এয়ার প্রশ্ন রাখছি, উনি তো একজন এমএলএ, পশ্চিমবাংলার কোন কোন আইন প্রণয়নে উনি ভূমিকা রেখেছেন? কোথাও রাখেননি। আসলে জনপ্রতিনিধি ওনারা এখন সুবিধাভোগী, কিছু সুবিধা ভোগ করছেন। এই তো বডিগার্ড, পার্সোনাল বাউন্সার, সিকিউরিটি নিয়ে ঘুরছেন। একজন জনপ্রতিনিধি যিনি আরো বেশি করে আইন রক্ষা করবেন, তিনি কিনা আইন হাতে তুলে নিলেন। আর এভাবে চর থাপ্পড়, এভাবে ধাক্কাধাক্কি, একজন সাধারণ ব্যবসায়ী, তিনি ব্যবসা করছেন এবং সেখানে একটা হোটেলে গাড়ি রাখা নিয়ে সামান্য গন্ডগোল, সেখান থেকে এই পরিস্থিতি। নিশ্চয়ই, নিঃসন্দেহে এটা অনভিপ্রেত, একেবারেই এটা ঠিক ঘটনা নয়। এবং কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করুন, সেটা হচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য, আমি দেখলাম আজকে দুপুরবেলা উনি একটা স্টেটমেন্ট করেছেন, এটাই তৃণমূলের কালচার। এই ঘটনাটা একটা ব্যক্তিগত ঘটনা, একটা উনি নিজে পরবর্তীকালে স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন, বলেছেন আমি ওই মুহূর্তে হাইপার হয়ে গিয়েছিলাম, আমি ওই মুহূর্তে ওরকম আচরণ করে ফেলেছি। একটা ব্যক্তিগতভাবে একজন, তিনি জনপ্রতিনিধি বটেই, কিন্তু ব্যক্তিগতভাবে তিনি এরকম একটা আচরণ করেছেন, সেই নিন্দনীয় ঘটনাটাকে দলের সঙ্গে যোগ করার কোনো অর্থ হয় না। এক নাম্বার, না অবশ্যই নিশ্চয়ই, কিন্তু গোটা দলের পলিসি এরকম নয়, দলের পলিসি নয়, এটা দলের কালচারও এটা নয়। দলের কালচার যদি বলেন সেটা কি বুলডোজার রাজ হচ্ছে, ইউপিতে হচ্ছে দলের কালচার, বিজেপি দলের কালচার, সেটা হচ্ছে ওখানে কালচার। এক, দুই নম্বর হচ্ছে উনি আরেকটা কথা বলেছেন, তার আগে 45 মিনিটের একটা ফুটেজ আছে, সেটা কেন দেখাচ্ছেন না? তার আগে যে তর্কাতর্কিগুলো হচ্ছিল সেখানে ওই হোটেল মালিক অবশ্যই তার সঙ্গে তো সাধারণ মানুষের কিছু কিছু পার্থক্য থাকবে, কারণ তিনি জনপ্রতিনিধি, তিনি জানবেন যে কিভাবে আমাকে সেখানে আমার মানে মেজাজটা কন্ট্রোল করতে হবে, সবটা তো তিনি জানবেন। যেটা করেছেন অনভিপ্রেত। আমার প্রথম কথা হচ্ছে পার্টি থেকে এটা কন্ডেম করা হয়েছে কিনা বা পার্টি থেকে বলা হয়েছে কিনা, পার্টি এ ধরনের কাজ সমর্থন করেন এটা আমি জানতে চাই। দ্বিতীয় কথা, অনুপদা যেটা বললেন যে এর আগের ফুটেজের অংশ বিশেষ দেখানো হচ্ছে না, তর্কাতর্কি হয়েছে। তর্কাতর্কি হয়েছে মানে কখনোই কোনো সাধারণ মানুষ অন্য সাধারণ মানুষকে মারতে পারেন না। আর ইনি জনপ্রতিনিধি হলে তাকে যে ধরনের আচরণ করতে হয় সেই আচরণ বলে দেওয়া আছে আইনে। উনি কি আইনের বইটা পড়েছেন? উনি কি জানেন জনপ্রতিনিধিত্ব আইন বলে একটা আইন আছে? উনি নাকি ছোটবেলায় হরলিক্সের বিজ্ঞাপন করতেন শুনেছি, আমি জানি না সত্যি। তো এটা হরলিক্স, এই বিজ্ঞাপনটাও ব্যবহার করতে পারে যে বড় হলে হরলিক্স খেলে কি হতে পারে, একদম শক্তিমান হয়ে যেতে পারে। দ্বিতীয়, যে রেস্টুরেন্টের মালিক তার নাম আনিসুর রহমান, দেখলাম তো ভালো, ওনারা দেখুন ঢেলে ঢেলে তো ভোট দিয়েছিলেন যাদের, আপনাদের ফল কি হতে পারে দেখুন। এগুলো
এবার হিন্দু আনিসুর মুসলিম নিয়ে রহমান যাচ্ছেন এবং পুরো জিনিসটাকে। তার একটা একটু ছোট্ট বোঝা ঘটনাকে উচিত। হিন্দু আমি মুসলিম শেষ নিয়ে করি। যাচ্ছেন। থার্ড এটাই বিজেপির পলিটিক্স, এটাই বিজেপির শেষ রাজনীতি। করি বেশ, এটাই আবার বিজেপির বলবো, রাজনীতি। 100 বার বলবো। ঠিক। থার্ড হচ্ছে একদম যেটা, আপনি করে যান থার্ড এটা। আপনারা এটা আরো করে যান। করবো, চমৎকার করে কারো এটা করে পরামর্শের যান। দরকার একেবারে নেই, আমি আমাকে বলতে আলোচনায় দিন। আসবো। Please, আমাকে বলতে সোহম দিন। চক্রবর্তী ঠিকই যার বিরুদ্ধে রেস্তোরাঁর মালিক অভিযোগ করছেন, তিনি গতকাল বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুকথা বলায় তিনি এরকম একটি পরিস্থিতির মধ্যে পড়েছেন। কি বলেছিলেন গতকাল এবং আজও বা কি বললেন শোনাবো আপনাদের। আমি ওপরে শর্ট দিচ্ছি, হঠাৎ করে খুব চিল্লা চেঁচামেচি দেখছি। তারপর আমি যেটুকু দেখলাম যে আমার যারা পুলিশ স্টাফরা যারা রয়েছে ওদের সঙ্গে রীতিমতো দুজন মানে ধাক্কাধাক্কি করছে, মারামারি করছে। স্বাভাবিকভাবেই শর্টটা হয়ে যাওয়ার পর আমি নিচে আসি, কি হয় জিজ্ঞেস করি, এবং আমি জিজ্ঞেস করি কি হয়, কি হয়েছে কি, এবং দুম করে এরকম পুলিশ স্টাফ অন ডিউটি যারা রয়েছে তাদের গায়ে হাত, এবং এরকম একটা হটকারিতার সিচুয়েশন। তো মালিককে বলি, সে তো তার বড় মুগ্ধ তো না আসা না করে হাত পাড়ে, তখন তাকে বলি যে, এবং যেটা সব থেকে শুনলাম যে সে কে এমএলএ আমার জানার দরকার নেই, আমাকে কিস্তি করেছে, এবং সব থেকে বড় কথা সেটা হচ্ছে আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিস্তি করেছে। যখন এটা শুনলাম তখন মাথাটা গেছে গরম হয়, তখন তাকে বুঝিয়েছি সে কে, ঠিক আছে, মোটামুটি এইটুকু। বাট বাদ বাকি এমন কিছু হয়নি যে এখানে এরকম ভাবে এদের উদ্ধত এদের ব্যবহারটাই সেটা চরমভাবে আমাদেরকে আকর্ষিত করেছে। দাদা আপনি নাকি তাকে মারধর করলেন, মালিককে এমনটাই বললো তুমি? সে তো করেছি, দেখো গালাগালি করবে উল্টোপাল্টা ভাবে, ঠিক আছে, এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি একটু নামা, হ্যাঁ সেটা তো মানা যায় না। যাই হোক, মোটামুটি করেছি, 4টে চর মেরেছি, প্রথমে রাস্তা মেরেছি, করেছি। একেবারে সোম চক্রবর্তী বলছেন যে আসবো বিমলদা আসবো। সোম চক্রবর্তী বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুকথা বলায় তিনি এই কাজ করছেন, 3 থেকে 4টি চড় মেরেছেন এবং অবশেষে 17 ঘন্টা পর সেই বক্তব্য আপনাদের সামনে রাখবো। তিনি ক্ষমা চেয়েছেন, তিনি বলেছেন তিনি দুঃখিত। আমি এখান থেকে একটু রবীন্দ্রনাথ বাবুর কাছে যেতে আমি যাব বিমলদা আপনার কাছে যাব। এই ধারাবাহিকতা, এদেরই একজন এমপি একজন পুলিশকে মেরে উল্টে দিয়েছিল লেকটাউনে, তার নাম প্রসূন ব্যানার্জি। তো ধারাবাহিকতা নয়, ইনি চড় মারলেন। পশ্চিমবাংলায় নির্বাচনের পর একের পর এক নেতাদের ঘরবাড়ি ইউপিতে অজয় মিশ্র টেনি 4 জন কৃষককে মেরেছে, চাপা দিয়ে মেরেছে, এটা আমাদের কালচার। ধর্ষিতা মেয়েকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, হাতরাসে ধর্ষিতা মেয়েকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, ওটা আপনাদের কালচার, ওটা আপনাদের কালচার। ওই কালচার নেই এখানে, কালচার দেখাচ্ছে নেই, একেবারে নেই। এই কালচার আপনি দেখাচ্ছে পারবেন না ওটাকে এস্টাবলিশ করতে, যতই চেষ্টা করুন পারবেন না। মানুষের উনি শিল্পী, উনি একটা রোল মডেল। রোল মডেল কেন? রোল মডেল একজন অভিনেতা, রোল মডেল কেন? বহু লোক, কিছু লোকের কাছে রোল মডেল হতে পারে, সবার কাছে আমাকে একটু বলতে দিন, আমি তারপর আপনি বলবেন। স্ক্রিনে যাদের দেখে মানুষ, তাদের সম্বন্ধে তাদের আচার আচরণ অনুকরণ করবার চেষ্টা করে, এটা কি সেটার একটা হলো, একটা ভালো নমুনা হলো যে উনি যেভাবে করলেন তাকে মানুষকে, তার তো অনেক ফলোয়ার আছে, তাদেরও তো খারাপ লাগবে। এবার দ্বিতীয় যে কথা, উনি এই যে ক্ষমাটা চেয়েছেন অনেক পরে, কিন্তু উনি বললেন আমার মাথার ঠিক ছিল না, আমি রাগের মাথায় করে ফেলেছি। উনি তো ওনার সঙ্গেই মিটিয়ে দিতে পারতেন, ওনার সঙ্গে গিয়ে গোটা ক্ষমতাটা মিটিয়ে দিতে পারতেন, সেটা করলেন না। অর্থাৎ এখানে একটা অদ্ভুতভাবে ক্ষমতার প্রদর্শন করতে চাইলেন। এই ক্ষমতার প্রদর্শন কিন্তু এই রকম একটা জয়ের পরে আদতেই কাম্য নয়, যেখানে মানুষ জয়কে বিনয়ী করে দেয়, উনি সেখানে হঠাৎ করে উনার এটাকে একটা বিরাট ক্ষমতার আশ্রয় বলে মনে করে তিনি সেটা নিয়ে একটা সাধারণ মানুষের উপর, একটা রেস্টুরেন্ট মালিকের উপর, তার উপর অত্যাচার করলেন। এটা কোনোভাবেই কাম্য নয়। মালিকের বক্তব্য আপনাদের সামনে রেখেছিলাম, এবার হোটেলের কর্মী কি বলছেন দেখুন। চলতে চলতে মালিককে চর কিল ঘুষি মারে এবং বলে দেখবি আমি তোকে ন্যাংটুকুর ঘোরাতে পারি, এবং রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়ার একটা হুমকি দেয়, এবং নানা রকম ভাষায় উনি কথা বলে। আমাদের প্রতিটা স্টাফকে মারধর করে, আমাকেও মেরেছে, দেখতে পাবেন আমার এই জায়গাটায়। আচ্ছা, এখনো ফুলে রয়েছে। মাই গড, আমার আরো স্টাফকে মেরেছে, সব ভয়ে আমরা আতঙ্কে ছিলাম। একেবারে অন্যবাবু কর্মী বলছেন, আসবো জয়ন্তবাবু আসবো। কর্মী বলছেন যে হোটেলের কর্মী যে কিভাবে স্টাফদের মারধর করা হয়েছে এবং গালিগালাজ করা হয়েছে, এটা কি একজন জনপ্রতিনিধির কাছ থেকে কাম্য? এটা একেবারেই উচিত নয়, নিঃসন্দেহে এটা উচিত নয়। আমার মনে হয় না যে তৃণমূল দল হিসেবে এটাকে কখনো সমর্থন করবে, কখনোই নয়। কিন্তু আমি বারবার করে বলছি, এই যে ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে এটাই তৃণমূলের কালচার, না, এটা তৃণমূলের কালচার নয়। ব্যক্তিগতভাবে কোনো একজন, তিনি বিধায়ক হতে পারেন, তা সত্ত্বেও তিনি যদি এরকম কোনো অন্যায় করে ফেলেন, তাহলে সেই অন্যায়ের অবশ্যই সেই অন্যায়টা অন্যায়, বলা উচিত, এটা নিয়ে কোনো কথা কন্ডেম করা উচিত তো তৃণমূলের। তৃণমূল দলের কালচার না, যেভাবে বিমলদা যেভাবে বলার চেষ্টা করছেন যে একাই ওরা করে, আরো বেশি করে। আমি এখানে মনে করে দিলাম আপনাকে, আমি আরেকবার বলছি যে তৃণমূলের কাছে কিন্তু কোনো কিছু জানা যায়নি বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি দলের তরফ থেকে। দলের তরফ থেকে নিশ্চয়ই প্রতিক্রিয়া আসবে, কখনই। আমার প্রথম কথা হচ্ছে
উনি আপনারা দেখাচ্ছেন উনি নাকি ক্ষমা চেয়েছেন, রবীন্দ্রনাথ দাও বলেন অনেক দেরি করে। এক মিনিট ঠিক আমি বলছি একদম না, এটাগুলোকে বলে নন কম্পাউন্ডেবল অফেন্স, এবং ক্ষমা চাইলে অপরাধ চলে যায় না। ওনাকে যদি কেস হয়ে থাকে ওনাকে এক্ষুনি সারেন্ডার করতে হবে, নয় পুলিশকে পদক্ষেপ নিতে হবে। নাম্বার 2, যদি ধরে উনি রেস্তোরাঁর মালিক গালাগালি করছিলেন, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও গালিগালাজ করেছেন, তাহলে ওনারাই কেস করতে পারতেন। ওনারা তো পুলিশ ছিলেন, পুলিশ নিয়ে একটা মামলা করা যেতে পারত। তা না করে ওনারা আইন কেন নিজেদের হাতে তুলে নেবেন? পুলিশ তো ওনার সঙ্গে ছিল, সঙ্গে সঙ্গে তো কেস করে ওনাকে অ্যারেস্ট করানো যেতে পারতো যদি সেরকম কেস হতো। কিন্তু তা না করে ওনারা মারলেন কেন? আইন কেন নিজেদের হাতে তুলে নিলেন? এই একটা ভয়ঙ্কর প্রবণতা। আমি যদি সাধারণ মানুষ এটাকে কপি করেন, যদি জনপ্রতিনিধিদের এইরকম আচরণ সাধারণ মানুষ কপি করেন, তাহলে কিন্তু নিজের হাতে তুলে নিলেন। আমি অবশ্যই বিমলদার কাছে আসবো, তার আগে আমি একটু শোনাতে চাইবো আপনাদেরকে যে সোহম চক্রবর্তী 17 ঘন্টা পর তার বোধোদয় হয়েছে, তিনি ক্ষমা চেয়েছেন। কি বলেছেন রাখবো। আমি প্রথমেই প্রচণ্ডভাবে দুঃখ প্রকাশ করছি আমার এই আউটের জন্য। অবশ্যই আমি ক্ষমা প্রার্থী, কখনোই সেটা কাম্য নয়, কখনোই সেটা উচিত নয়। মানে আমি একদমই ক্ষমা প্রার্থী, কারণ সেই মুহূর্তে যে সিচুয়েশনটা হয়ে গেছিলো, হয়তো আমাকে নিজেকে অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন হিসেবে অনেকটাই নিজেকে কন্ট্রোল করা উচিত ছিল বা রাখা উচিত ছিল। বিমলদা, না আমার কথা একটু আগে তো আইনজীবী যিনি প্র্যাকটিসিং লয়ার উনি বললেন যে ক্ষমা চাইলে এই ধরনের ঘটনা কি ছেড়ে দেওয়া যায় নাকি? আর টেনির কথা বারবার বলা হচ্ছে, তার ছেলেকে পুলিশ অ্যারেস্ট করেছিল, যে টেনির ছেলে অ্যারেস্টেড হয়েছিল। আর এখানে আজ আমি শেষ করি, আজ অব্দি এখানে অ্যারেস্ট কি প্রসূন ব্যানার্জি তো পুলিশ কিচ্ছু বলেনি, এবং এখানে অ্যারেস্ট করবে না আজকেই বলে। আর সবচেয়ে বড় কথা, বাঁচার জন্য এখন ক্ষমা চাওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু পরিষ্কার কথা যে অভিযোগ সামনে এসেছে যে পুলিশ নাকি হোটেল মালিককে সাদা কাগজে সই করিয়ে দিয়েছিলেন এই মর্মে যে কোনো রকম কোনো অভিযোগ হোটেলের তরফ থেকে নেই। একেবারে যে ঘটনা ঘটেছে, রেস্তোরাঁর মালিককে যেভাবে মারধর করেছেন সোহম চক্রবর্তী, অন্তত সিসিটিভি ফুটেজে যা প্রকাশ পেয়েছে তাতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এই জায়গায় পুলিশ অনেক পরে সেখানে পৌঁছয়, অনেক পরে তদন্ত শুরু করে। রবীন্দ্রনাথ বাবু, পুলিশ তো দীর্ঘদিন যে দল থাকে তার, এবং তৃণমূল আমলে পুলিশ একবারে দলীয় একটা যন্ত্রে পরিণত হয়ে গেছে। পুলিশের ভূমিকার কথা বলে লাভ নেই, বারবার এই ঘটনা ঘটছে এবং বারবার পুলিশ নিষ্ক্রিয় দর্শক হয়ে বসে থাকেন। কিন্তু আমি বলবো মিডিয়ার একটা বিরাট ভূমিকা আছে। এই ঘটনাটা যে মিডিয়া বারবার করে দেখাবার চেষ্টা করলো সকাল থেকে অনেকবার, এই যে সাধারণ মানুষটা আজকে একটা পুলিশ এফআইআর নিতে বাধ্য হলো, এই ব্যাপারটা মিডিয়ার জন্যই হলো। সুতরাং মিডিয়ার যে এইখানে রোল, এই রোল যদি মিডিয়া করে তাহলে পালন করে, তাহলে আমার ধারণা ভবিষ্যতে এই ধরনের ক্ষেত্রে নিশ্চয়ই একটা যদি পুলিশ তার ভূমিকা যথাযথ পালন না করে তাহলে সাধারণ মানুষ শুনে রাখুন, তাহলে আদালত আছে। আমি আজও বিশ্বাস করি যে সাধারণ মানুষ নিশ্চিন্তে ঘুমোতে যান, মাথার উপরে আদালত আছে ভেবে। যদি পুলিশ আপনার কেস চালু না করে তাহলে আপনি কোর্টে আসুন। আর যে জনপ্রতিনিধির কথা বলছেন, যদি কেস চালু হয়ে থাকে তাহলে ওনাকে সারেন্ডার করতে হবে, এবং সারেন্ডার করে উনি একটা বার্তা দিন সমাজে যে উনি আইন মেনে চলেন। যদি উনি সারেন্ডার না করেন তাহলে বুঝতে হবে উনি আইন মানেন না। জয়ন্তদা যে পুলিশের সঙ্গে সঙ্গে আইন আদালতের কথাও বললেন, আমরা ইতিমধ্যেই বিগত কয়েক বছরে দেখেছি যে আমাদের এখানকার যে আইন আদালতে তার মধ্যে কিছুটা অংশ, যারা ওখানকার জাজ তারা কিছুটা অংশ, তারা কিন্তু রীতিমতো পলিটিক্যালি বায়াস, এবং তাদের মধ্যে এই বায়াসনেসের জায়গা থেকে যেহেতু আপনাদের বিপক্ষে যাচ্ছে সেই জন্য সঙ্গে রাজনৈতিক কি ব্যাপার রয়েছে, রাজনৈতিক কি ব্যাপার রয়েছে, এবং সেই রাজনৈতিক সিসিটিভি ফুটেজ কথা বলছে বিমলদা ওয়ান লাইনার বিরুদ্ধে যাচ্ছে। আমি একেবারে প্রতিবাদ না থাকলে প্রশ্ন একটাই, যেটা যে একজন জনপ্রতিনিধি হলে কি তিনি এভাবে আইন হাতে তুলে নিতে পারেন? বোঝে না সে বোঝে না, আর নায়ক হয়তো তিনি এবার বুঝবেন। আজকে আলোচনা এখানেই শেষ করলাম। এরপর নজর থাকুক এবিপি আনন্দের সচ্চয় বাংলায়।